জিয়ান তেংজিকে বলে চলো আমরা ঘুমাতে যাই। তখন ইউজিন তাকে জিজ্ঞাসা করে তোমরা কি হাজব্যান্ড ওয়াইফ? তেংজি বলে হয়নি তো কি হয়েছে, কিছুদিন পর তো হয়ে যাব। টাটা শালা সাহেব, ঘুমাতে যাচ্ছি। জিয়ান এখন কি করবে, সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। রাগে সে ফসফস করতে থাকে, কারণ তার হাতে এখন কিছুই ছিল না। ইউজিন তার রুমের দিকে গেলে সাংবাদিক ওই মেয়েটি তাকে কল করে বলে যে তুমি কি আমাকে ভুলে গিয়েছ? তখন সে সাংবাদিক মেয়েটিকে বলে আমি কাউকে এত সহজে ভুলে যাই না, আর যার সাথে আমার পার্টনারশিপ তাকে তো আমি কখনোই ভুলি না, আমার সব কিছু মনে আছে। তখন ওই পাশ থেকে সাংবাদিক মেয়েটি বলে ভুলে যেও না, তোমার বাবার মৃত্যুর রহস্য আমাদের উন্মোচন করতে হবে, তাই তোমার হেল্প আমার অনেক প্রয়োজন, তুমি আমাকে হেল্প করবে তো? তখন ইউজিন বলে অবশ্যই আমি তোমাকে হেল্প করব, কারণ আমার বাবার মৃত্যুর পেছনে যে রহস্যটা আছে ওইটা আমাকে খুঁজে বের করতে হবে। এদিকে তেংজি আর জিয়ান একই রুমে ছিল, তারা একে অপরের সাথে কথা না বলেই শুয়ে থাকে। তেংজিন তার জায়গা থেকে একটু সরে এলে জিয়ান তাকে বলে তুমি তোমার লিমিট ক্রস করছো। তখন তেংজি তার কাছে যাওয়ার চেষ্টা করে, বলে কেন, আমি কি তোমার কাছে আসতে পারি না, আমি তো তোমার বয়ফ্রেন্ড। তখন জিয়ান বলে যে না, তুমি আমার বয়ফ্রেন্ড না, আমাদের বিয়ে হয়নি, বিয়ে হওয়ার পর দেখা যাবে কি হবে কি না হবে। তখন তারা কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করে, যেমন কি তাদের ব্যবসায়ী বিষয়। তেংজি আর জিয়ান যখন তাদের ব্যবসায়িক বিষয়ে আলোচনা করছিল তখনই এখানে ইউজিন চলে আসে। ইউজিন তাকে এসে বলে যে বোন, আমার না ঘুম আসছে না, চলো আমরা তিনজন মিলে একটি গেম খেলি। তখন জিয়ান বলে যে না, এখন গেম খেলার মুড নেই, গেম খেলা যাবে না। ইউজিন তাদেরকে ফোর্স করতে শুরু করে গেম খেলার জন্য। তখন জিয়ান রাজি হয়ে যায় গেম খেলার জন্য। তারা তিনজন গেম খেলার জন্য কিছু জিনিসপত্র নিয়ে বসে পড়ে। তখন তেংজি বারবার বাহানা করতে শুরু করে, বলে আমার দ্বারা এখন গেম হবে না, আমার না অনেক ঘুম পেয়েছে। তখন ইউজিন তাকে বলে যে তোমাকে খেলতেই হবে। তারপর তিনজনে ড্রিঙ্ক করে মাতলামো শুরু করে দেয়। তাদের মাতলামোগুলো আপনারা নিজের চোখেই দেখুন। তিনজন ড্রিঙ্ক করে মাতাল হয়ে তাদের বালিশ চিরা, তাছাড়াও অনেক দুষ্টুমি করতে শুরু করে। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যে ড্রিঙ্ক করেছে ওইগুলো তাদের নেশায় পরিণত হয়েছে, আর এই জন্য তারা উল্টোপাল্টা কাজ করছে। এদিকে আমরা ইউজিনকে দেখতে পাই যে কিনা মাতলামো করতে করতে তেংজিকে গিয়ে জড়িয়ে ধরে। তেংজি বলে আরে বাবা, তুমি এসব কি করলে, ও শেষ পর্যন্ত আমার গলায় কেন ঝুলে পড়লে? তারপর তেংজি আর ইউজিনকে একই রুমে থাকতে দেওয়া হয়। ইউজিন অভিনয় করছিল যে তার নেশা চড়েছে। তখন তেংজি এটা খুব ভালোভাবেই বুঝতে পারে। সে বলে আমি খুব ভালো করেই জানি নেশা তোমার চড়েনি, তুমি শুধুই নাটক করছো, প্লিজ তোমার নাটক বন্ধ করো। এটা বলেই সে তাকে সজাগ করানোর জন্য তার প্যান্টে হাত দেয়। প্যান্টে হাত দেওয়ার সাথে সাথেই সে উঠে বসে আর বলে এইসব কি করছো তুমি? তখন তেংজি বলে আমি যদি এটা না করতাম তাহলে কি তুমি তোমার অভিনয় থেকে বেরিয়ে আসতে? দেখো আমি খুব ভালো করেই জানি আমরা দুইজনই খুব বেশি পছন্দ করি জিয়ানকে, তবে জিতবো তো আমি। ইউজিন তখন বলে কনফিডেন্ট ভালো, ওভার কনফিডেন্ট কিন্তু ভালো না। তখন আবার তেংজি বলে আচ্ছা, কনফিডেন্ট ভালো, ওভার কনফিডেন্ট ভালো না, বিজনেসের ক্ষেত্রে আমি সবসময় এগিয়েছিলাম আর এগিয়ে থাকবো, এই জন্যই আমি বলছি আমি পাবো জিয়ানকে, তুমি এইসব আশা বাদ দাও, আর সে যেহেতু তোমার সৎ বোন, তাকে পাওয়ার আশা তোমার একদমই বাদ দেওয়া উচিত। পরদিন সকালে ইউজিন ঘুম থেকে উঠে জিয়ান আর তেংজিকে খাবার তৈরি করতে দেখে। তেংজি জিয়ানকে জিজ্ঞাসা করছিল আমার জানার জন্য আর কি তৈরি করব। তখন ইউজিন বলে প্লিজ আমার জন্য কিছু খাবার তৈরি করো। জিয়ান ইউজিনকে বলে তুমি কি এখন পর্যন্ত কিছু খাওনি? তখন ইউজিন বলে যে না, আমি এখন পর্যন্ত কিছু খাইনি। তখনই দরজায় কেউ নক করে। তেংজি জিয়ানকে বলে আচ্ছা এই টাইমে খেয়ে আসতে পারে বলো তো? তখন সে কিছু বলে না। তবে আমরা দেখতে পাই ওই সাংবাদিক মেয়েটি এসেছিল, যার কিনা ইউজিনের সাথে ওই রাতে দেখা হয়েছিল আর তারা কথা বলেছিল। মেয়েটিকে দেখে জিয়ান কিছুটা অবাক হয়। সে ওই দিন রাতে মেয়েটির ফেস দেখেনি, তাই তাকে চিনতে পারছিল না। তখন ইউজিন এসে বলে যে ও হচ্ছে লুনিয়াও, আমার গার্লফ্রেন্ড। এটা শুনে জিয়ানের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে শুধু মেয়েটিকে তাকিয়ে দেখছিল, কিছু বলার মতো তার ভাষা ছিল না। এই সময়টার জন্যই অপেক্ষা করছিল ইউজিন। লুনিয়ান তাদেরকে হাই জানালে না তেংজি কোনো রেসপন্স করে আর না জিয়ান কোনো রেসপন্স করে। তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল তারা বিষয়টি নিয়ে খুবই মন খারাপ করেছে। তারপর চারজন মিলে খাবার খেতে বসে।
খাবার টেবিলে খাবার খাওয়ার সময় জিয়ান তাকে প্রশ্ন করে, তোমরা কবে থেকে রিলেশনে আছো? ইউজিন বলে, আমাদের দুজনের দেখা বারে হয়েছিল, তারপর থেকে আমরা একসাথে আছি। ট্যাংজি লুতেনকে খাবার এগিয়ে দিয়ে বলে, এই খাবারটা ট্রাই করে দেখতে পারো। তখন লুতেন বলে, থ্যাংক ইউ দুলাভাই। তখন জিয়ান ইউজিনকে জিজ্ঞাসা করে, তেমন কি কোনো কথা আছে যেটা তুমি আমাকে বলতে চাও? তখন ইউজিন বলে, আমি আমাদের কোম্পানিতে জয়েন করতে চাই। তখন সে বলে, তুমি কোন সেক্টরে জয়েন করতে চাও? ইউজিন বলে, আমি ফ্যাক্টরিতে জয়েন করতে চাই, ফ্যাক্টরি সম্পর্কে আমার ধারণা আছে। তখন ট্যাংজি বলে, তুমি ফ্যাক্টরিতে গিয়ে কী করবে? আমি যে সেক্টরে আছি ওই সেক্টরে চলে আসো, আমি তোমাকে খুব ভালোভাবে কাজ বুঝিয়ে দিতে পারবো। তখন ইউজিন বাধ্য হয়ে ওকে বলে দেয়, কারণ তার হাতে তো কোনো উপায় ছিল না। পরের সিনে আমরা ট্যাংজি এবং ইউজিনকে একই অফিসে দেখতে পাই। ট্যাংজি ইউজিনকে একটি ফাইল দেখিয়ে বলে, দেখো তো এই বিষয়টা কি তুমি বুঝতে পারছো? তখন ইউজিন বলে, তোমার কি আমাকে মূর্খ মনে হচ্ছে? আমি তো পড়ালেখা করেছি, তাই আমি লেখা দেখে বুঝতে পারবো। ও আচ্ছা, তুমি কি আমাকে কম্পিটিশনের জন্য বলছো? আচ্ছা, নো প্রবলেম, চাইলে আমরা একসাথে খেলতে পারি। ট্যাংজি বলে যে, তুমি তো খেলা অনেক আগেই ছেড়ে দিয়েছিলে, তাই তুমি আমার সাথে পারবে না, বাজি ধরে কোনো লাভ নেই। তখন সে বলে, ও আচ্ছা, তোমার কি মনে হয় আমি পারবো না? এক ম্যাচ খেলেই দেখা যাক যে কে পারে কি না পারে। আর যখন আমরা স্কুলে ছিলাম তখন তুমি ট্যাংজি আমার থেকে 2টা ম্যাচই জিততে পেরেছিলে, তাছাড়া আর বেশি জিততে পারোনি। ট্যাংজি তখন বলে, তখনকার সময় আলাদা ছিল আর এখনকার সময় আলাদা। তুমি জিয়ানের পিছনে দৌড়াতে দৌড়াতে তোমার সময়গুলো নষ্ট করেছো, আর ওই সময়গুলো আমি কাজে লাগিয়েছি, তাই আমি এবার জিতবো। তখন সে আবারও বলে, কনফিডেন্ট ভালো, ওভার কনফিডেন্ট কিন্তু ভালো না। ইউজিন কথা বলতে বলতে ম্যাচের রিপোর্টগুলো চেক করছিল। ম্যাচের রিপোর্টগুলো চেক করার সময় সে দেখতে পায় 25 তারিখ ম্যাচটি হয়েছিল, তাও আবার সকাল 3টার দিকে। এইসব দেখে সে কিছুটা অবাক হয়, কারণ সকাল 3টার দিকে তার বাবা মারা গিয়েছিল। সে তেংজিকে বলে যে 3টার দিকে ম্যাচ হয়েছিল, তাই না? তেংজি বলে, হ্যাঁ, রিপোর্টে কি কোনো ভুল আছে? তখন সে বলে যে, না, রিপোর্টে কোনো ভুল নেই, আমি শুধু চেক করছিলাম, তাছাড়া আর কিছু না। এইসব চেক করার পর সে কিছুটা অবাক হয়, আর এই তদন্ত নিয়ে তার মাথা আরও ঘুরে যায়। সিন কাট করে আমাদের লুইয়ান এবং জিয়ানকে দেখানো হয়। জিয়ান একটি ফাইল লুনিয়ানের দিকে দিয়ে বলে, এইসব কি? লুনিয়ান বলে, আমি তথ্য খোঁজার চেষ্টা করছিলাম, তাছাড়া আর কিছুই না। 25শে জুন কি হয়েছিল এটা জানার জন্যই আমি এইসব করেছি। তখন জিয়ান বলে, তুমি জানার চেষ্টা করছো নাকি ইউজিন? তখন লুনিয়ান বলে, আমি জানার চেষ্টা করছি, ইউজিন জানার চেষ্টা করলে এতে মন্দ তো কিছু নেই। ইউজিন কিছুক্ষণ চুপ থেকে সে একটি জায়গার দিকে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে একটি জায়গায় গিয়ে থামে, তার হাতে একটি চাবি নেয়, আর চাবি নিয়ে বলতে শুরু করে, আচ্ছা, আমাদের মধ্যে একটি ম্যাচ হয়ে যাক। আমি তোমাকে 100% শিওর দিয়ে বলতে পারি ইউজিন তোমার সাথে থাকবে না। লুনিয়ান বলে, তোমার কথায় আমি বিশ্বাস করি না, কারণ আমার ইউজিনকে সবসময় বিশ্বস্ত একজন পার্সন মনে হয়, আর সে একজন সৎ মানুষ, আমাকে ছেড়ে কখনোই যাবে না। সে যা বলে তাই করে থাকে। তবে জিয়ান বলে যে, তোমার এই ভুল ধারণা আমি কিছুদিনের মধ্যেই ভেঙে দিব। লুনিয়ান এই চাবিটি নিয়ে ইউজিনের কাছে আসে, আর ইউজিনকে বলে, এই চাবিটি দ্বারা তুমি ডেটা রুম খুলতে পারবে, আর ডেটা রুমে তুমি যদি প্রবেশ করতে পারো তাহলে তুমি সব সত্যটা জানতে পারবে। তখন সে বলে, আচ্ছা, চাবিটা আমাকে দিয়ে দাও, আমি ডেটা রুম চেক করে নিব। লুনিয়ান বলে, আমাকে সাথে নিবে না? তখন সে বলে, না, এটা আমার পার্সোনাল বিষয়, যেহেতু এটা আমার ফ্যামিলির বিষয়, আমি আমার ফ্যামিলির বিষয় তোমাকে জানাতে পারবো না। তখন সে এটা বলে চলে যায়। লুনিয়ান মনে মনে ভাবে, তার মানে সবাই ধোঁকেবাজ। তারপর সে চলে যায় জিয়ানের কাছে। জিয়ানকে গিয়ে বলে, তোমরা ধোঁকাবাজ আর মিথ্যেবাদী। তখন ইউজিন বলে, আমি আগে থেকেই বলেছিলাম আমাদের ফ্যামিলি থেকে দূর থাকার জন্য, কিন্তু তুমি আমার কথা শুনোনি। একথা বলে জিয়ান এখান থেকে চলে যায়। সিনটি এখানে কাট করে আমরা জিয়ানকে দেখতে পাই, যে কিনা সবার জন্য খাবার তৈরি করছিল। খাবার তৈরি করে সে টেবিল গুছিয়ে রাখছিল। তখন এখানে ইউজিন চলে আসে। ইউজিনকে দেখে জিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি উঠে পড়েছো? আচ্ছা, আমি তোমার জন্য চিকেন বানিয়েছি, আসো বসো, একসাথে খাবার খাবো। তারা দুইজন একসাথে বসে খাবার খেতে শুরু করে। তখন ইউজিন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা জিয়ান, তোমাকে কি আমি কিছু প্রশ্ন করতে পারি? তখন জিয়ান বলে, চাইলেই করতে পারো। তখন সে বলে, আচ্ছা, তোমার দ্বারা কি আমাদের ফ্যামিলির কোনো ক্ষতি হয়েছে? জিয়ান বলে, হ্যাঁ, ক্ষতি তো একটি হয়েছে। ক্ষতিটি হচ্ছে তোমার হাত নষ্ট হওয়া, আমার জন্যই তোমার হাত ভেঙেছে। তখন ইউজিন তাকে আবারও জিজ্ঞাসা করে, এই ক্ষতিটি ছাড়া কি আর কোনো ক্ষতি হয়েছে? জিয়ান বলে যে, না, তুমি কি আমাকে বিশ্বাস করো না? ইউজিন তখন বলে, আমি তোমাকে বিশ্বাস করি, তবে আমি ওই 25শে মার্চ রাতের কথা জানতে চাই। তুমি কি আমাকে ওই 25শে মার্চ রাতের কথা বলবে? ওই রাতে আমার বাবার সাথে কি হয়েছিল, বা আমাদের কোম্পানিতে কি কি ঘটনা ঘটেছিল, সব কিছু আমি জানতে চাই, প্লিজ আমাকে যদি খুলে বলতে।
তখন জিয়ান তাকে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি যদি আমাকে বিশ্বাস করে থাকো তাহলে এই বিষয়ে প্লিজ আমাকে প্রশ্ন করো না, কারণ এই বিষয়ে কথা বলতে এখন আমি প্রস্তুত না, বা আমার দ্বারা আজ পর্যন্ত এই বিষয়ে কোনো ভুল হয়নি, বা ওই রাতের বিষয়ে আমি কোনো কথাও বলতে চাই না। এইসব শুনে ইউজিন কিছুটা ঘাবড়ে যায়। তারপরও সে বলে, আমি তোমাকে বিশ্বাস করি, আচ্ছা বাদ দাও, আমি আর এই বিষয়ে কোনো কিছু তোমাকে জিজ্ঞাসা করব না। পরের সিন আমাদের অফিসের দেখানো হয়, যেখানে জিয়ানের কাছে দুইজন চলে আসে। জিয়ান বলে, তোমরা আবারও লড়াই করবে? তখন তারা দুইজনে বলে, হ্যাঁ আমরা আবার লড়াই করব। ইউজিন বলে, আমি জিতব। তখন তেংজি বলে, আমি জিতব। তারা একে অপরের সাথে কম্পিটিশনের জন্য অনেকটাই প্রস্তুত ছিল। তখন জিয়ান বলে, ইউজিন তোমার হাত ভাঙা, তুমি খেলতে পারবে না, তুমি প্লিজ পিছে সরে যাও। তখন ইউজিন বলে যে আমার যদি দুইটা হাতও ভাঙা হয় তারপরও আমি ম্যাচ জিততে পারবো। এখানে দুজনকেই কনফিডেন্ট দেখাচ্ছিল। তারা দুইজন কম্পিটিশনের জন্য তৈরি হয়ে যায়। পরদিন সকালে ইউজিনের হাত ব্যান্ডেড করে দেয় জিয়ান। জিয়ান খুব ভালো করেই জানতো যে ইউজিনের হাতে ব্যথা, তাই সে জিততে নাও পারে। তখন সে তাকে আবারও বলে, তুমি ম্যাচ থেকে সরে যাও। তখন ইউজিন বলে, জিয়ান এটা আমার দ্বারা কখনোই সম্ভব না, আমি খেলবো, যদি হারি তাহলে তো হারলাম, আমি 3 বছরের জন্য এখান থেকে চলে যাব, আর যদি জিতি তাহলে তো তোমার বয়ফ্রেন্ড এখান থেকে চলে যেতে হবে। একথা বলে সে তার ব্যাগ নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা হয়। দুইজনই চলে এসেছে। জিয়ান বাঁশিতে ফু দেয় আর তাদের দুইজনের ম্যাচ অলরেডি শুরু হয়ে যায়। দুইজন তো তুমুলভাবে খেলছিল। আপনারা কি তাদের খেলাটা এনজয় করতে চান? তাহলে আমি অরিজিনাল খেলার ভয়েসটাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। শেষ পর্যন্ত ইউজিন ম্যাচটি জিতে যায় আর তেংজি হেরে যায়। ইউজিন অনেক খুশি ছিল, কারণ সে জেতার জন্য অনেক কষ্ট করেছে তার হাত ভাঙা নিয়ে। এখানে তেংজির মন অনেক খারাপ হয়ে যায়, সে কিভাবে হেরে গেল। ইউজিন সাথে সাথেই জিয়ানের কাছে আসে। জিয়ানও ইউজিনকে দেখে অনেক বেশি খুশি হয়। তারা দুইজন একে অপরের সাথে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা তেংজিকে দেখতে পাই, যে কিনা একা দাঁড়িয়েছিল। তখনই দাঁড়ারও লুইয়ান চলে আসে আর তাকে একটি পানির বোতল এগিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই তারা দুইজন একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। লুইয়ানের তাকানো দেখে আমার কিছুটা সন্দেহ হয়। তখন আমরা দেখতে পাই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। স্কুল লাইফ থেকেই তারা একে অপরকে চিনত। একদিন বৃষ্টির দিনে যখন লুইয়ান আর তার বান্ধবী এখানে দাঁড়িয়েছিল, তখনই তাদের সামনে আসে তেংজি। তেংজিকে দেখে লুইয়ানের অনেক ভালো লাগে, কিন্তু সে এখানে কিছু বলতে পারে না, তার দিকে তাকিয়েছিল। একে অপরের দিকে তাকায়, কিন্তু তাদের মধ্যে তখন আর কোনো কিছুই তৈরি হয়নি। লুইয়ানের তাকানো দেখে আপনাদের কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে লুইয়ান তেংজিকেই পছন্দ করতো, এই জন্যই সে হয়তো জিয়ানের সাথে বন্ধুত্ব করে তাদের বাসায় এসেছিল। সিন আবারও বর্তমানে চলে আসে। তেংজি এখান থেকে চলে যায়। লুইয়ানের সাথে সে কোনো কথাই বলে না। তেংজি চলে যাওয়ার পর মিংয়াং তার ব্যাগটি নিয়ে তার কাছে চলে যায়। তখন সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? তখন মিংয়ান বলে, আমরা কি এক হতে পারি না? আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক বছর ধরেই পছন্দ করি, তুমি খুব ভালো করেই জানো। তেংজি তখন বলে, এটা কখনোই সম্ভব না। এটা বলে সে এখান থেকে চলে যায়। মিংয়ান দেখতে পায় সে তার একটি ঘড়ি ফেলে রেখেছে। সে এই ঘড়িটি তার হাতে নেয়। হাতে নিয়ে ঘড়িটি দেখতে শুরু করে আর ঘড়িটি নিয়ে সে এখান থেকে চলে যায়। সে যে ঘড়িটি নিয়েছে তেংজি তা খুব ভালোভাবেই দেখতে পারে। মনে মনে সে বলে, যদি নেক্সট টাইম আমার কাছে আসো তাহলে কিছু শিখেই আসবে। সিন শিফট হয়ে আমরা তেংজি এবং জিয়ানকে দেখতে পাই, দুইজন কথা বলছিল তাদের বিজনেসের বিষয়ে। তখন জিয়ান বলে, তুমি কিভাবে এই ডাটাগুলো এক্সপোজ করতে পারো? তখন তেংজি বলে, আমি এইসব কিছুই করিনি, যদি এইসব কিছু করে থাকে তাহলে তোমার ভাই ইউজিন করেছে। তেংজি বলে, আমাদের 3 বছরের ডিল শেষ হয়েছে, আমরা কি নতুন করে ডিলে যেতে পারি না? জিয়ান বলে, তোমার সাথে আরও ডিলে যাব? আমি কখনোই যেতে পারি না, কারণ তুমি আমাকে সবসময় ব্ল্যাকমেল করে রেখেছ। তেংজি বলে, আমি তোমাকে ভালোর জন্যই ব্ল্যাকমেল করে রেখেছিলাম, কারণ আমি তোমাকে পছন্দ করতাম। তখন জিয়ান বলে, আমার এইসবের প্রয়োজন নেই। এটা বলে সে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা লু এবং ইউজিনকে দেখতে পাই আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। যখন লু কথা বলছিল জিয়ানের সাথে, লু জিয়ানকে বলেছিল যে তোমরা সবাই ধোঁকাবাজ, আর জিয়ান তাকে বলেছিল আমাদের ফ্যামিলি থেকে দূর থাকো।
এইসব মূলত নাটক ছিল। লু আর ইউজিন খুব ভালো করেই জানতো যে জিয়ান তাদেরকে চাইলেও সঠিক চাবি দিবে না। কিছুক্ষণ পরেই এখানে আমরা ইউজিনকে দেখতে পাই। ইউজিন আসে আর লুকে বলে যে আমি খুব ভালো করেই জানতাম যে আমাদের সঠিক চাবি দিবে না। লু বলে তোমার সাথে আমি অনেক বছর ধরে কাজ করছি, তাছাড়া আমি তোমাকে অনেক বিশ্বাস করি। ইউজিন বলে আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে বিশ্বাস করো, তবে হ্যাঁ, এই চাবি কাজে না হলেও আমি একটি পাসওয়ার্ড এনেছিলাম, এই পাসওয়ার্ডটা আমরা ট্রাই করে দেখতে পারি। তারপর তারা দুজন পাসওয়ার্ডটি চেক করে দেখতে পায় এটাতে ডাবল পাসওয়ার্ড লাগানো রয়েছে। তখন ইউজিন বলে এটাতে কাজ হবে না লু, আমি তোমাকে খুব ভালোভাবেই চিনি আর বিশ্বাসও করি। লু বলে তুমি ট্রাই করে দেখো, কারণ তোমার তো আমার উপর ভরসা না থাকতে পারে। তখন ইউজিন এখান থেকে চলে যায় আর লু একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে শুরু করে যে সে কী করবে। তখনই তার কাছে একটি SMS আসে যে ওই রাতের বিষয়ে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, যেগুলো জানা অনেক প্রয়োজন। ওই রাতে জিয়ান আর ইউজিনের বাবার ঝগড়া হয়েছিল। তখন লু মনে মনে ভাবে এই বিষয়টা আমাকে জানতেই হবে, যে কোনো বিনিময়ে আমি তদন্ত করব এই জানার জন্য। সিন কাট করে আমাদের ইউজিনকে দেখানো হয় সে একটি ফাঁকা জায়গায় একা দাঁড়িয়েছিল, হয়তো সে কোনো বিষয় নিয়ে চিন্তা করছিল। তখনই তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে বলে যে ম্যাম, আপনাদের ডিল শেষ হয়েছে আর আপনাদের ব্রেকআপের বিষয়টা পুরো দুনিয়া ভাইরাল হয়ে গিয়েছে, সবাই আপনাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করছে। তখন জিয়ান বলে যে এই বিষয়ে কি আমাদের কোনো ক্ষতি হবে? তখন তার ম্যানেজার বলে ক্ষতি তো হবে 100%, এমনও হতে পারে যে আপনাকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া হতে পারে, যেহেতু আপনি আপনার পার্টনারের সাথে বেইমানি করেছেন। তখন জিয়ান বলে আমি তো ওর সাথে বেইমানি করিনি, আমাদের বনিবনাত হয়নি বলে আমি ওকে ছেড়ে দিয়েছি। তখন সে বলে যে আমাদের দেশের কোম্পানিগুলো যারা চালায় তারা এই নিয়ম চালু করেছে যে যারা তাদের পার্টনারের সাথে এইভাবে ব্রেকআপ করে নেবে তাদেরকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। জিয়ান এই বিষয়টি নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। তখনই এখানে ইউজিন চলে আসে। ইউজিন বলে এই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সব কিছুর সমাধান আমার কাছে আছে, আমি চাইলেই তোমাকে হেল্প করতে পারি। তখন সে তাকে জিজ্ঞাসা করে কিভাবে হেল্প করবে। তখন ইউজিন বলে ও তোমার প্রশংসা করেছে যে কিনা পুরো কোম্পানিগুলো চালিয়ে থাকে। তখন জিয়ান তাকে প্রশ্ন করে এসব কিভাবে হলো, আমাকে সব কিছু খুলে বলো। তখন ইউজিন বলে ওই লোকটির সাথে আমি 3 বছর একসাথে কাজ করে এসেছি, তাছাড়া আমরা একসাথে ট্রেনিং প্রাপ্ত, তাই উনি আমাকে যে কোনো বিষয়ে হেল্প করতে পারে। তখন জিয়ান ইউজিনকে জিজ্ঞাসা করে ওই দিন যে আমরা কথা বলেছিলাম যে আমাদের যে এইসব প্ল্যান ছিল তুমি কি সব কিছু জানতে? তখন ইউজিন বলে যে অবশ্যই আমি জানতাম, আড়াল থেকে আমি সব কিছু শুনেছি। তখন ইউজিন আর জিয়ান তাদের দুজনেরই রহস্যগুলো ফাঁস করে দেয় যে তারা কোন বিষয়ে কিভাবে তদন্ত করেছিল। তারপর তাদের মধ্যে আমরা দেখতে পাই একটি আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক তৈরি হয়ে যায় আর দুইজন কোথায় যাওয়ার প্ল্যান করে আর হাত ধরে তারা দুইজন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।